দুদকের সঙ্গে বিশ্বব্যাংক প্যানেলের বৈঠক রাতে এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি বিশ্বব্যাংক, জানালেন দুদক চেয়ারম্যান। ঋণ কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক ৩ মামলায় ২৪ দিনের রিমান্ডে। স্বাগত জানাচ্ছি সারাদিনে দিনের উল্লেখযোগ্য দুটি সংবাদ বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি সুজন মেহেদি। রাত ৮টায় রাজধানীর হোটেল রূপসী বাংলায় দ্বিতীয় দিনের মতো দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেল। দুদক চেয়ারম্যান গোলাম রহমান এ তথ্য জানিয়েছেন। দুপুরে এই বৈঠক দুদক কার্যালয়ে হওয়ার কথা ছিল। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ তদন্ত পর্যবেক্ষণ করতে আসা বিশ্বব্যাংক প্যানেলের সঙ্গে বৈঠক হবে এমন খবরে সকাল থেকেই দুদক কার্যালয়ে অপেক্ষা করতে থাকেন সাংবাদিকরা। দুপুরে দুদক চেয়ারম্যান জানান বৈঠক হবে সন্ধ্যায়। রোববারের বৈঠকের বিষয়ে দুদক চেয়ারম্যান জানান তারা পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের তদন্ত নিয়ে প্যানেলকে সব তথ্য দিয়েছেন, কিন্তু বিশ্বব্যাংকের পক্ষ থেকে তাদের কোনো তথ্য দেওয়া হয়নি। বিশ্বব্যাংকের এই দলটি আবারও বাংলাদেশ সফরে আসবে বলে জানান তিনি। আমরা যে কর্মপদ্ধতি আমরা আমাদের কার্যক্রম এতদিন পর্যন্ত সম্পন্ন করেছি তা যথাযথ বলে তারা মনে করে বলে আমাদের প্রতীয়মান হয়েছে। আপনি বলছেন প্রাথমিক ভিজিট, তাহলে তো সহসায় এটার সমাধান এখনো হচ্ছে না, এরকম ব্যাপারটা তা তো জানি না। ওরা যদি সন্তুষ্ট হয়, ওরা যদি প্রাথমিক আলোচনা সন্তুষ্ট হয়, তাহলে কালকেই আর কি সমাধান হয়ে যেতে পারে, অথবা আরও কিছু সময় লাগতে পারে। সন্ধ্যার সময় আর কি ওদের সাথে আমরা মিলিত হই। এটা একটি হোটেল। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান মনসুর। ডক্টর আহসান মনসুর, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেল গতকাল বাংলাদেশে এসেছে, জানেন প্রথম দফা বৈঠক হয়েছে এবং আজকে রাতে আরেক দফা বৈঠক আছে। তো এই প্যানেল বাংলাদেশে আসলে কতটা নিরপেক্ষভাবে কাজ করবে বলে আপনার মনে হয়? আমরা যদি প্যানেলটার কম্পোজিশনটা দেখি তাহলে কিন্তু এটা মোটামুটিভাবে বলা যায় যে এরা তিনজন ব্যক্তি ইন্ডিপেন্ডেন্টলি তারা নিজেদের ক্রেডেনশিয়ালের ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং সুপ্রতিষ্ঠিত, এবং তারা কিন্তু বিশ্বব্যাংকের সাথে কোনোভাবে সরাসরিভাবে জড়িত নয়। ফলে আমরা আশা করব প্যানেল বলা হচ্ছে, হ্যাঁ, এই এক্সপার্ট প্যানেল তারা বিভিন্ন দেশে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, এবং তারা এই ধরনের কাজের সাথে অতীতে সিনিয়র এবং এক্সপেরিয়েন্সড পার্সন হিসেবে সর্বজনবিদিত। সেই হিসাবে আমি মনে করি যে আমরা আশা করব যে এই প্যানেলটা খুবই ইন্ডিপেন্ডেন্ট হবে, অবজেক্টিভ হবে, এবং তারা শুধু তথ্যের ভিত্তিতেই তাদের যে রিপোর্ট হবে সেটা তারা তৈরি করবে। দুদকের মতো একটি স্বাধীন সংস্থা, সেখানে বিশ্বব্যাংক প্যানেল বলছে যে তদন্তে তাদেরকে সহযোগিতা করবে, এটা কি আমাদের জন্য কি আশার না হতাশার, কিভাবে দেখেন এটা? না, আমি কিন্তু এটাকে আশার দিক হিসেবে দেখি। আমি দেখি যে দুদকের আমি কি বলি, যেটাকে ইংলিশে বলে শর্টকামিংস তো আছেই। দুদকের অনেক দিক থেকে অনেক কিছু অর্জন করার জন্য তাদের ক্যাপাবিলিটির অভাব আছে, এবং সেই শর্টকামিংগুলোকে যদি তারা ওভারকাম করতে পারে বিদেশিদের সাহায্য নিয়ে, এর মধ্যে ক্ষতির তো কিছু না। আমাদের আলটিমেট অবজেক্টিভ হচ্ছে অনুসন্ধানটা যেন সঠিকভাবে হয়। যদি কোনো দুর্নীতি হয়ে থাকে বা দুর্নীতির ষড়যন্ত্র হয়ে থাকে, সেটা যেন এই তদন্তের মাধ্যমে বের হয়ে আসে। এটাই হচ্ছে বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের জয়েন্ট এফার্ট। এবং এই এফার্টে যদি বিদেশি এই ধরনের এক্সপিরিয়েন্স ব্যক্তিত্ব যদি তারা তাদের প্রসিডিউরাল সাপোর্ট দিয়ে বা তথ্য উপাত্তের কথা আমি অতখানি জোর দেব না, আমি বলবো যে তাদের যে এক্সপিরিয়েন্সটা এই ধরনের অনুসন্ধান করতে গেলে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ক্রাইম আর ফাইন্যান্সিয়াল স্ক্যাম এই ধরনের জিনিসকে অনুসন্ধান করা কিন্তু খুবই একটা ডিফিকাল্ট টাস্ক। ফাইন্যান্সিয়াল যে ধরনের ফরেন্সিক এভিডেন্স দরকার হয় সেটা কিন্তু ক্রিমিনালদের মতো না, এটা খুবই ডিফারেন্ট। এবং এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে খুব একটা করে এক্সপিরিয়েন্স কারোই আছে বলে আমার মনে হয় না। সেই জন্য যদি তারা আমাদের দুদকের কর্মকর্তাদেরকে এই ধরনের অনুসন্ধানের ব্যাপারে কারিগরির দিক নির্দেশনা দিতে পারেন, এবং সেইভাবে যদি আমাদের যারা কর্মকর্তা আছেন
তাদের যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন করছি না, কিন্তু যেটা আমি জানি না সেটাকে তো আমার কাছ থেকে আশা করে লাভ নেই, কিন্তু তারা সেটাতে উপকৃত হতে পারেন এবং অনুসন্ধানটাকে একটা সাকসেসফুল পয়েন্টে নিয়ে যেতে পারে। মানে কোন কোন দিকে তাদের কাছ থেকে আমাদের মানে সহযোগিতা আপনি যে বলছিলেন সেসব পাওয়ার সুযোগ আছে, যে কি কি ক্ষেত্রে দুদককে তারা হেল্প করতে পারে? যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরেন দুদক একজনের সাথে একটা ইন্টারোগেশন হয়েছে, কথাবার্তা হয়েছে এবং সেটা রেকর্ড করা হয়েছে। সেটা হয়তো যন্ত্রের মাধ্যমে রেকর্ড করা হয়েছে এবং ট্রান্সক্রিপ্টের মাধ্যমে রেকর্ড করা হয়েছে। এই অনুসন্ধান দল দেখতে পারে যে ধরনের প্রশ্নগুলো করা হয়েছিল সেটা প্রাসঙ্গিক কিনা, বা কোন ধরনের প্রশ্ন বা কোন ধরনের তথ্য যেটা জানা উচিত ছিল দুদকের সেটা তারা হয়তো জানে না এবং সেই প্রশ্নটা তারা করে নাই। সেই ধরনের প্রশ্ন যদি না করা হয়ে থাকে তা তাদেরকে বলবে আপনারা আবার এই প্রশ্নগুলো করুন এবং আমাদেরকে সঠিক তথ্য এনে দেন, যার ভিত্তিতে আমরা বুঝতে পারবো যে আসলে জিনিসটা কি হয়েছে। বা ক্রস চেকিং, ফ্যাক্টসগুলো তো শুধু একজনের কাছ থেকে নিলে হবে না, এটাকে মাল্টিপল পয়েন্টসে ক্রস চেক করে তারপরে বলতে হবে যে এটা সত্য না মিথ্যা। আমি যদি একটা পয়েন্ট থেকে ক্রস চেক করে বলি এটা মিথ্যা, এটা কোনো বেসিস নাই, সেটা কিন্তু তাদের কাছে অ্যাকসেপ্টেবল নাও হতে পারে। তারা হয়তো বলবে ঠিক আছে এই ব্যক্তি বলছে যেটা ওইভাবে হয় নাই, ঠিক আছে আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখি, এবং দেখার পর আবার ওই ব্যক্তির কাছে যাব আমরা, তখন বলবো যে আপনি যেটা বলেছিলেন এটা কি এখন সত্যি মনে হয়? হয়তো দেখা যাবে যে ওই আগের ব্যক্তি তখন কিছুটা আমতা আমতা করে তার পজিশনটা চেঞ্জ করে ফেলবে। তো এই যে ফ্যাক্টস বেসড বা এভিডেন্স বেসড যে ধরনের তথ্য উপাত্তের ভিত্তিতে ক্রস চেকিং এবং বিভিন্নভাবে তাকে প্রশ্ন করে তার কাছ থেকে সত্য আদায় করে নেওয়ার এই ধরনের ট্রেনিং বা এই ধরনের ডাইরেকশন যদি এই ধরনের ব্যক্তিত্বরা দিতে পারেন, তাহলে দুদক হয়তো এই কার্যক্রমের মাধ্যমে দুদকের কর্মকর্তারাই সত্যটাকে বের করে। সব মিলিয়ে আমরা এতে লাভবান হব বলেই আপনার মনে হচ্ছে। যাই হোক, দুদক চেয়ারম্যান তো একটি কথা বলেছেন যে এখনো পর্যন্ত তারা কোনো তথ্য প্রমাণ তাদের কাছ থেকে পাওয়া যায়নি। আসলে কি আমরা তাদের কাছ থেকে কোনো তথ্য প্রমাণ কি পেতে পারি, নাকি শুধু এই রকম সাপোর্টগুলোই পেতে পারি? আমার মনে হয় যে তথ্য তো তারা ইন্ডিপেন্ডেন্ট সোর্স হতে পারে না। ওনারা যদি কোনো তথ্য নিয়েও আসেন সেটা কিন্তু ওনাদের তো কিছু কিছু থাকতে পারে যার ভিত্তিতে ওনার মানে তাদের কাছে হয়তো কিছু যেটাকে বলা হয় লিডস থাকতে পারে। এটা কিন্তু তথ্য মানে এটা অ্যাডমিসেবল এভিডেন্স না, কিন্তু অ্যাডমিসেবল এভিডেন্সকে দুদককে জোগাড় করতে হবে এবং করে সেটা নিয়ে আগাতে হবে। যেটা কোর্টে, যেটা গোলাম রহমান সাহেব বলেছেন যে কোর্টে যাওয়ার মতো আমাদের কোনো বেসিস এখনো নাই, সেটাই হয়তো সত্য, কিন্তু কোর্টে যাওয়া তো পরের কথা। আসলে ডিটারমিন করতে হবে যে প্রসেসটা দুদক নিয়েছিলেন সেই প্রসেসটা অ্যাডিকুয়েট কিনা, স্যাটিসফ্যাক্টরি কিনা, প্রফেশনালি অ্যাকসেপ্টেবল কিনা, এবং যদি অ্যাকসেপ্টেবল হয়ে থাকে তাহলে তো আর দুই পক্ষ একমত হয়ে যেতে পারে এবং বলতে পারে যে আসলে কোনো বেসিস নাই এই অ্যালিগেশনে। আর যদি দেখা যায় যে ইট ওয়াজ নট অ্যাডিকুয়েট, তাহলে ওটা অ্যাডিকুয়েটলি ওটা সম্পাদন করতে হবে। তারপরে অ্যাডিকুয়েটলি সম্পাদন করার পরে যদি ডিটারমিন হয় যে দ্যার ইজ এভিডেন্স, তাহলে হয়তো কোর্ট কেস হতে পারে। আর যদি এভিডেন্স না থাকে তারপরে, তাহলে দুই পক্ষই বলবে আর কোনো বেসিস নাই টু গো প্রসিড ফার্দার অ্যান্ড লেটস ফরগেট দিস ইস্যু অ্যান্ড লিভ ইট বিহাইন্ড। তো এই যে দুদক আশ্বাস দিয়েছে যে এই বিষয়টার স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত হবে, এক্সপার্ট প্যানেল যদি থাকে তাহলে এই দুদককে দিয়ে আসলে কতটা সেটা সম্ভব? আমার মনে হয় যে সম্ভব হতে পারে যদি দুদক এবং আমাদের সরকার রাজনৈতিক সদিচ্ছা প্রকাশ করে এই ব্যাপারে এবং পুরোপুরি সহযোগিতা দেয়। কারণ এখানে কিন্তু দুদক তো আর ফ্যাক্টসকে কনস্ট্রাক্ট করবে না, দুদক ফ্যাক্টসগুলোকে কালেক্ট করে দিতে পারে এবং ওই ফ্যাক্টসগুলোকে বা এভিডেন্সগুলোকে যদি বিভিন্ন জায়গা থেকে আমরা এর আগে বেশ কয়েকবার দেখেছি যে দুদক অনেকটা বিষয় এড়িয়ে যাচ্ছেন। একজনের কাছে সামান্য জিজ্ঞাসাবাদ করেই বলেছেন যে তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ নেই, মানে সেই দুদকের কাছ থেকে সেইটা বিবেচনা করে। এখানেই প্রশ্নটা, যে ব্যক্তিগুলো এসেছেন তারা তো ইন্টারন্যাশনালি খ্যাতিসম্পন্ন এবং বহু ধরনের তাদের এক্সপিরিয়েন্স আছে। ওনারা বলতে পারবেন যে দুদক যেভাবে প্রশ্নগুলো করেছে এবং যে সংক্ষিপ্তভাবে বা লম্বাভাবে যেভাবেই হয়ে থাকুক সেটা এই ইনভেস্টিগেশনের জন্য অ্যাডিকুয়েট কিনা। যদি তারা বলেন যে এটা অ্যাডিকুয়েট না, আরও অনেক প্রশ্ন করতে হবে এবং এই ধরনের প্রশ্ন করতে হবে এবং তাদের সম্মুখে এই ধরনের ইনফরমেশনগুলো প্লেস করে প্রশ্ন করতে হবে। এই ঘটনাটা হয়েছে, এটা রিপোর্টেড ইন ক্যানাডা ও রিপোর্টেড ইন লন্ডন, আপনার কি মনে হয়, আপনাকে এখানে উল্লেখ করা আছে, আপনার কি মনে হয়, এইভাবে যদি সরাসরি এবং ক্রস ভেরিফাইড ইনফরমেশন প্লেস করা হয় তখন কিন্তু অন্যরকম উত্তর বের হয়ে আসতে পারে এবং যেটা হয়তো দুদককে সাহায্য করবে ফ্যাকচুয়াল পজিশনটাকে
ডিটারমিন করার ব্যাপারে, এবং এই কর্মকর্তা 3 জন তখন ওইটাকে দেখে তারা সিদ্ধান্ত নিতে পারবেন যে ইনভেস্টিগেশন এটা সঠিক হয়েছে কি হয় নাই। এখানে কিন্তু আউটকাম কি হবে সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে প্রসেসটা ঠিক মতো হয়েছে কিনা। এই যে এক্সপার্ট দল এসেছে এবং এটা দেখে কি এখন কি মনে হচ্ছে যে পদ্মা সেতু আমরা বাস্তবায়ন করতে পারবো বিশ্ব ব্যাংকের অর্থায়নে, সেরকম কি লক্ষণ দেখা যাচ্ছে এখন? আমি আশা করি যে দুদক যদি পরিপূর্ণভাবে সহযোগিতা করে তাহলে পরে যে আউটকামই হোক না কেন, এবং সেই আউটকামটা যদি সরকার সদিচ্ছা সহকারে গ্রহণ করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তাহলে তো পদ্মা সেতু আটকে থাকার কোনো কারণ নেই। আমাদের এই ক্ষেত্রে কি আমাদের সুশীল সমাজ কি একটি ভূমিকা রাখতে পারে? সুশীল সমাজ তো ভূমিকা রেখে আসছে সবসময়, এবং সুশীল সমাজের পজিশন হচ্ছে আমি মনে করি যে এই ঘটনার সাথে আমাদের সার্বভৌমত্ব বা আমাদের স্বাধীনতার কোনো ইস্যু নাই, কিন্তু এটা হচ্ছে সরলভাবে দেখলে পরে যে একটা অ্যাটেম্পট টু কনস্পিরেসি ফর অ্যাটেম্পটেড ফ্রড অ্যান্ড করাপশন। এই জিনিসটাকে যদি আমরা ওইভাবে দেখি তাহলে আমরা জাতিগতভাবে এবং সিটিজেন্স অফ বাংলাদেশ হিসাবে আমরাও আশা করি যে জিনিসটার সঠিক তদন্ত হোক, যাতে ভবিষ্যতে অন্য কেউ এই ধরনের প্রচেষ্টায় লিপ্ত না হয়। এটা কিন্তু এইভাবে দেখলে পরে এখানে কিন্তু আমাদের স্বাধীনতা, দুদকের স্বাধীনতা বা সরকারের সার্বভৌমত্ব কোনো প্রশ্নই আর আসে না। এটা পিওর অ্যান্ড সিম্পল একটা ঘটনা যেটা হওয়া উচিত ছিল না, যেটা হয়ে থাকতে পারে, এবং যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে কারা জড়িত এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। এবং দুটি সংগঠন যখন একই প্ল্যাটফর্মে কাজ করবে তখন দুজনের স্বচ্ছতা এবং নিরপেক্ষতাও মনে হয় এর মাধ্যমে দেখতে পাবে, এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কি ভূমিকা রাখতে পারে মনে হয়? আমি মনে করি যে এটা দুদকের জন্য একটা বিরাট সুযোগ নিজেকে সুপ্রতিষ্ঠিত করা, কারণ তারা অন্যের সাহায্য নিয়ে, মানে এক্সপার্টদের সাহায্য নিয়ে এমন একটা কার্যক্রমে এখন যাচ্ছেন যেটা যদি তারা সঠিকভাবে সত্যকে উদ্ঘাটন করতে পারেন, এবং সেটাতে যদি ইন্টারন্যাশনাল প্যানেল বলে যে তারা স্যাটিসফাইড এই ইনভেস্টিগেশনের ব্যাপারে, এটা কিন্তু দুদকের কোয়ালিটেটিভ যে একটা আপলিফট হবে সেটা কিন্তু একটা অবিশ্বাস্য রকমের। তা আমি মনে করি যে দুদকের পক্ষে উচিত হবে এই প্রক্রিয়ার সাথে জড়িত হয়ে খুবই এক ধরনের সহায়ক ভূমিকা পালন করে কিভাবে নিজের অবস্থানকে জনগণের দৃষ্টিকোণ থেকে উন্নত করতে পারে। তো ধন্যবাদ, আমরা একটি বিরতিতে যাচ্ছি, আবার ফিরবো আলোচনা। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরবো তখন থাকবে ঋণ কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক 3 মামলায় 24 দিনের রিমান্ড। আবারও স্বাগত জানাচ্ছি সারাদিনে, আপনাদের সঙ্গে আছি আমি সুজন। 4,000 কোটি টাকারও বেশি ঋণ কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক আজিজুর রহমানকে 3 মামলায় 24 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বিকালে মহানগর হাকিম আনোয়ার সাদাতের আদালতে বরখাস্ত এই ব্যাংক কর্মকর্তা রিমান্ড চাইলে তা মঞ্জুর করা হয়। এর আগে ঋণ কেলেঙ্কারি নিয়ে দুপুরে তাকে 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে দুদক। সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক উপমহাব্যবস্থাপক একেএম আজিজুর রহমানকে রোববার গ্রেপ্তারের পর নেওয়া হয় রমনা থানায়। সোমবার দুপুরে সেখান থেকে তাকে আনা হয় দুদক কার্যালয়ে। এই সাবেক ব্যাংক কর্মকর্তাকে প্রায় 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলির নেতৃত্বে 6 সদস্যের তদন্ত দল। জিজ্ঞাসাবাদে আজিজকে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার দায়িত্বে থাকা অবস্থায় প্রায় 3,700 কোটি টাকার ঋণ নেওয়ার বিষয়ে জবানবন্দি নেওয়া হয়। হলমার্ক সহ 6টি প্রতিষ্ঠান আপনার যে 3,600 কোটি টাকা আত্মসাৎ করছেন ওটার সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত। পরে আজিজকে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা দেন দুদকের কর্মকর্তারা। তার বিরুদ্ধে অর্থ পাচার, জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে 3টি মামলায় রিমান্ড চাওয়া হয়। এর আগে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে 226 কোটি টাকা ঋণ নেওয়ার ঘটনায় প্যারাগন নিট কম্পোজিটের 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে প্রতিষ্ঠানের একজন পরিচালক দাবি করেন এই ঋণ নেওয়ার বিষয়ে তাদের কোনো দায় নেই। আমি এটার সাথে কোনো নাই, সংশ্লিষ্ট তো নাই। আমার কাছে একটা ইনফরমেশন ছিল, আমি ওনাদেরকে দিয়েছি।
দুদকের কর্মকর্তারা জানান, এই ঋণ নেয়ার জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে মামলা করা হবে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমাদের সাথে আছেন ডক্টর আহসান মনসুর, চলে যাচ্ছি তার কাছে। তো এই বিষয়টা নিয়ে যদি একটু বলি যে অবশেষে সোনালী ব্যাংকের কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপর রিমান্ডে নেওয়া হয়েছে, কিভাবে দেখছেন? আমি যদি খুব পজিটিভলি দেখতে চাই, আমি বলবো যে এটা একটা শুরু, একটা শুভ সূচনা। কিন্তু যদি আবার নেগেটিভলি দেখতে চাই, আমি বলবো যে এটা এত দেরিতেই বা কেন, এবং এত নিচু লেভেল থেকেই বা কেন। এত বড় ধরনের একটা ঘটনা শুধুমাত্র একটা ব্রাঞ্চের কর্মকর্তা এর মধ্যে জড়িত থাকবে, এটা তো হতে পারে না, কোনো ব্যাংকিং ব্যবস্থাতে হতে পারে না। কারণ যে পরিমাণ টাকা এসেছে, এই টাকাটা তো হেডকোয়ার্টার থেকে এসেছে, এই টাকাটা তো ব্রাঞ্চের টাকা না যে আমি আমার আমানতের টাকা থেকে আমি এখানে ইনভেস্ট করলাম একটা ব্যক্তি খাতে, কিন্তু সেটা তো না। তারা তো টাকাটা হেড অফিস থেকে বড় রকমের ডিমান্ড পাঠিয়ে টাকাটা নিয়ে এসছে ব্রাঞ্চে, এবং ব্রাঞ্চের থ্রুতে আবার ওটাকে ডিসবার্স করা হয়েছে একই লোকের কাছে বা কিছু কতিপয় লোকের কাছে। তো এই ধরনের ঘটনা হেডকোয়ার্টারের ভিত্তিক সিনিয়র কর্মকর্তা এবং অন্যান্য কোনো ব্যক্তিবর্গ যে জানবেন না, সেটা মোটামুটিভাবে অনেকটা অবিশ্বাস্য। অনেকের নামে 20 জনের নামে মামলা হয়েছে সোনালী ব্যাংকের, বাট এই প্রথম কাউকে ধরা। তো সেই জন্য আমি বললাম যে আমি দেরিতে হলে আশাবাদী যে এটাই ঘটনাটা আরো অনেক দূর গড়ানো উচিত, এবং এটার সাথে যারাই সংশ্লিষ্ট থাকুক, কারণ এই 3,500 কোটি টাকা 4,000 কোটি টাকা কিন্তু কোনো মতেই বিশ্বাসযোগ্য না যে তানভীর মাহমুদ উনি নিজের পকেটে করে নিয়ে ওই পুরো চেকটা নিয়ে বের হয়ে চলে যেতে পারবেন। উনি ওই টাকার ভাগ দিতে দিতে বের হতে হবে তাকে, এবং কত উপরে ওটা গিয়েছে সেটা আমাদের জানা দরকার। আমরা মনে করি যে জাতিগতভাবে বাংলাদেশিদের জানা প্রয়োজন যে ওই টাকাটা কত উপর পর্যন্ত গিয়েছে, কত ভাগে ভাগ হয়েছে, যার কারণে একটা ব্যক্তি এতদিন ধরে একটা ব্যাংকে এইভাবে শোষণ করতে পারে এবং শেষ করে দিতে পারে মোটামুটিভাবে। দুদক বলেছে যে তারা হয়তো যারা জালিয়াতি করেছে তাদের শাস্তির বিষয়ে তারা কোর্টে মানে আবেদন করতে পারে, যুক্তি প্রমাণ তুলে ধরতে পারে, কিন্তু টাকা আদায়ের বিষয়টি তার হাতে নেই। তো টাকা আদায় প্রক্রিয়াটা কিভাবে হতে পারে আপনার মনে হয়? এটা একটা ডিভিশন অফ লেবার হতে পারে। টাকা আদায়ের কিন্তু আলটিমেট দায়িত্ব হচ্ছে সোনালী ব্যাংকের, এবং সোনালী ব্যাংকের কর্মকর্তাদের দায়িত্ব হচ্ছে যে যেভাবেই হোক তাদের টাকা তাদের কাছে যেন আসে, এবং সেটা জালিয়াতির কারণে ফৌজদারি মামলা হতে পারে, কিন্তু টাকা অনাদায়ের কারণে যে টাকা নিয়েছে তার সকল সম্পত্তি এবং যে পার্টিকুলারলি যেগুলো তাদের কাছে বন্ধকি সম্পত্তি সেগুলোকে তারা অবশ্যই ক্রয় করতে পারে, এবং সেগুলোর মালিকানা নিয়ে সেগুলোকে নিলামে উঠিয়ে কিছুটা হলেও হয়তো 1 টাকায় 2 আনা উসুল করতে পারে। কিন্তু পুরো টাকা এই ব্যবস্থা কোনো মতেই আসবে না, সেটা সবাই জানে, যেটা অসম্ভব ব্যাপার। এবং এই ক্ষেত্রে আমরা যদি নর্মাল হিস্টোরিক্যালি বলে যে 10-15% রিকভারি ইজ নর্মাল স্ট্যান্ডার্ড রিকভারি, তার বেশি খুব একটা ক্ষেত্রে হয় না। তো এই ক্ষেত্রে ওই রকমই হয়তো একটা কিছু হবে যদি হয়। তো আমরা আশা করি যে যতটা সম্ভব তাদের কাছ থেকে আদায় সম্ভব হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়তো হবে। এই দৃষ্টান্তমূলক শাস্তিটাই হচ্ছে ডিটারেন্ট আমি মনে করি, কারণ টাকা কিন্তু অত বেশি আদায় হবে না এবং সাধারণত হয় না, কিন্তু শাস্তিটাও যদি তাদের না হয় এবং একটা বড় রকমের না হয়, তাহলে কিন্তু এটা থেকে সবাই ভুল শিক্ষা নেবে যে আমি যদি বড় রকমের কিছু করতে পারি, আমার 5 বছরের জেল হওয়ার পরে আমি টাকাটা ভোগ করতে পারবো, বা আমার ছেলে মেয়েরা তো ভোগ করবে। ঘটনা আরো ঘটছে, কারণ এটাকে উৎসাহিত করবে অন্যদেরকে এই ধরনের ঘটনা ঘটাতে। সেটা যেন আমাদেরকে না দেখতে হয়, সেই জন্যই আমার কাছে সরকারের কাছে আমাদের সবিনয় নিবেদন। তো ডক্টর আহসান মনসুর, আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। তো এই ছিল আমাদের আজকের সারাদিনে, আবারও দেখা হবে আগামীকাল।